নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য 2025-এর প্রথম ব্লগ ফিরে দেখা নিয়ে আসলাম আপনাদের সামনে। ব্ল্যাক ফরেস্ট কেক কেটে জানুয়ারি মাসটা ঠিক এইভাবেই শুরু হয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম পিকনিকে একটা ফার্ম হাউসে। সেখানে গিয়ে তো দারুণ এনজয় করেছি। দেখুন মুরগির বাচ্চারাও কেমন এনজয় করছে। এরকমই একদিনকে রাস্তায় চলতে চলতে একটা খুব দারুণ দামি ভিনটেজ কার দেখতে পাই। ভেবেছিলাম এগুলো সবই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করা হয়নি। জানুয়ারি মাস চলছে যেহেতু, তাই জন্য জানুয়ারি মাসের শুরুতেই আমার এই যে ম্যাডামের বার্থডে। সকাল 5টায় ঘুম থেকে ওঠে, যার জন্য 12টার সময় কেক কাটতেই আর পাচ্ছে না। কেক তো রেডি হয়ে গেছে টেবিলে, কিন্তু ম্যাডাম আর উঠতে পারছে না। এটা হচ্ছে 11 তারিখ রাত্রি 12টার সময়। এটা হচ্ছে 12 তারিখ যেদিনকে আমাদের অটল সেতু উদ্বোধন হলো, আমি এবং ছেলে। আর অটল সেতু উদ্বোধন হয়ে গেছে, আর অটল সেতুতে একবার রাইড হবে না, তাই কি কখনো হয়? আমার একজন খুব কাছের এবং প্রিয় দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম অটল সেতু ঘুরতে যাব বলে, রাত্রি এই 12টা নাগাদ। দিদি ভীষণ ভালো গাড়ি চালায়, আর দিদির সঙ্গে গাড়িতে ঘুরতে আমিও ভীষণ ভালোবাসি। সঙ্গে ছিল দিদির পোষ্য এবং আমরা 4 জন। তো দিদি একেবারে 17 মিনিটের মধ্যে আপ অ্যান্ড ডাউন করে আমাদের পুরো অটল সেতু আমার এরিয়ার থেকে, আমি থাকি নাভি মুম্বাই থেকে মেইন মুম্বাইতে ঘুরিয়ে নিয়ে এসেছিল আমার এক প্রিয় দিদি। জানুয়ারি মাসেই হয়েছিল একটা বিশাল বড় ডিএভির ইভেন্ট, আর সেখানে দেখা মিলল ঋত্বিক রোশনের সঙ্গে ফাইটার মুভির প্রমোশনে। তারপরে তো চলে এলো আমাদের সরস্বতী পুজো মানে কচি কাঁচা ইয়াংস্টারদের ভিড়। আর সরস্বতী পুজো হওয়ার পরেই চলে আসলো গিয়ে আমার বুচু কুমারের বার্থডে, যাকে ওয়াইটিতে অনেকে গুরুদেব বলে জানে, আমিও গুরুদেব বলি। দেখুন এই একটা দারুণ ভ্যানিলা কোকোকোলা পেয়েছিলাম। আমাদের সাধারণ মার্কেটগুলোতে বা স্টোরে এই কোকোকোলাটা কিন্তু পাওয়া যায় না, খেতে কিন্তু দারুণ। এটা বিদেশে নাকি অ্যাভেলেবেল, আমাদের দেশে নয়। আর এই সময়তে গুরুদেবকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর বাবা এসেছিল। নট অনলি সারপ্রাইজ, হেড অফিসে কিছু কাজ ছিল এবং আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজের জন্য ফেব্রুয়ারি মাসের ঠিক বুচুর বার্থডের দিনকে ওর বাবা আসে। আর এই রাত্রি 12টার সময় বেশ কেক কাটাকাটি হয়েছে। এত অলসতার জন্য এই সব ভিডিওগুলো আর ইউটিউবের প্ল্যাটফর্মে আনিনি, কারণ এই সময়টা খুব টেনশানে ছিলাম। কারণ এনটি এর প্রথম পরীক্ষাটা জানুয়ারি মাসে হয়ে গেছিলো। আর তারপরে বেশ কিছু এবছর এন্ট্রান্স পরীক্ষা, যেমন ভিআইটি, এমএইচটি, সিইটি, এই সমস্ত পরীক্ষাগুলো মানে প্রিপারেশান নেওয়া হচ্ছিল। আর যারা জানে তারা তো জানেই যে কোথায় আমার ছেলে ভর্তি হয়েছে, কি হয়েছে। আর এটা ছিল বুচু কুমারের বার্থডের পরের দিনের। এর মাঝখানে টুটু কুমারীর স্কুলে ছুটি হয়, মানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে রেজাল্টের আগে যে গ্যাপটা, সেই গ্যাপটাতে কিছু কাজ নিয়ে চলে গেছিলাম, প্রয়োজনীয় কাজ নিয়ে দত্তপুকুরে মায়ের বাড়িতে। আর এইখানে মানে আমারও বাড়ি। তো এইখানে সেই কুমড়ো ফুলের বড়া বিখ্যাত, এটা বোধহয় ইউটিউবে আমার ভিডিও আছে। দারুণ ইয়ামি মার্চ মাসের একটা স্মৃতি তুলে ধরার চেষ্টা করলাম। আর এইভাবে জীবন তো চলেই যাবে। আর করতে করতে আমার ব্লগটাও রেলগাড়ির মতন চলছে। ফিরে এসেছি মুম্বাইতে হোলির আগে, কারণ জয়দীপ বাড়িতে ছিল। খুব অল্প সময়ের জন্য কলকাতায় গেছিলাম। আর এখানে চলছে হ্যাপি হোলি খেলার পর্ব। আর এই হ্যাপি হোলি করতে করতে কিন্তু আবার চলে এলো এপ্রিল মাসে ছেলেকে নিয়ে দৌড়ে চলে যেতে হয়েছিল। ততদিনে জয়দীপ আবার নিজের কর্মস্থানে ফিরে গেছে। চলে যেতে হয়েছিল নাসিকে ছেলের একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে। যাই হোক না কেন, আমার কেনাকাটি অনলাইনের তো তার কোনো অন্ত নেই। এই সমস্ত ব্যাগগুলো শান্তিনিকেতনের লেদারে চলে এসেছি, সেগুলো আবার একটু দেখে নিলাম। এর মধ্যেখানে বেরিয়ে পড়েছিল ভিআইটির রেজাল্ট চেন্নাইয়ের। আমরা উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এক বৃষ্টি মুখর দিনে মুম্বাই টু চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেলেকে ভিআইটিতে অ্যাডমিশান দেওয়ার জন্য। সেই দিনগুলো বেশ টাফ ছিল। প্রথমবার ছেলে বাড়ির থেকে বেরোচ্ছে। এই যে আমাদের এইটা রুম ছিল। হঠাৎ আমরা মার্কেটিং করতে গেছিলাম কিছু বালিশ জিনিস কেনার জন্য। আর আমাদের কাছে অবভিয়াসলি ছাতা ছিল না, বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম। এসি চলছে, ফ্যান চলছে, তার মাঝখানে আমরা ভিজা জামা কাপড়গুলো এইভাবে মেলে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, এটা আমাদের বিছনা। আর এই যে এটা আমাদের পিছনের বেড সাইডেরটা। আর এই যে আমি, আর এটা হচ্ছে ভিআইটিতে সেই দিন যেদিনকে প্রথম ছেলেকে হাতছাড়া করেছিলাম আমি এবং জয়দীপ। হস্টেলের লাইনে দাঁড়িয়ে ফর্মালিটি কমপ্লিট করা হচ্ছিল। আর এখানে যেহেতু অনলাইনে সমস্ত কিছু হয়ে যায়,
তো সেই জন্য এখানে ডাইরেক্ট আমরা ইন্ডাকশনের আগের দিনকেই কলেজে পৌঁছেছিলাম এবং আমরা হোটেলে ছিলাম। আর যেহেতু প্রথম দিনই সব রুম মানে হস্টেলের রুম পেয়ে গেছিলো, সেই জন্য মায়া কাটিয়ে ওঠার জন্য তার বাবা এবং ছেলে দুজনেই যেদিনকে আমরা চেন্নাইতে পৌঁছেছিলাম তার পরের দিনকেই তাকে হোস্টেলে রেখে আসা হয়েছিল। যেদিনকে সে হস্টেলে অ্যালটমেন্ট পেয়েছিল তার পরের দিনকে ইন্ডাকশান ছিল এবং আমরা এই অডিটোরিয়ামে বসে তাকে খুঁজছিলাম, সে কোথায় সে কোথায়। অনেক ছেলের ভিড়ে তাকে ঠিক খুঁজে পেয়েছিলাম, সে একটা স্কাই ব্লু শার্ট পরে বসেছিল। আর এই দিনটাও ছিল আমাদের কাছে বেশ একটা মেমোরেবল ডে। এত এত পেরেন্টস, এত এত বাচ্চা। আর এখানকার স্পিচটাও খুব ভালো ছিল। যে স্যার এখানে বলছিলেন, ইংলিশেই বলছিলেন যে এখানে তোমরা যাদের জন্য আজকে দাঁড়িয়ে আছো, এইখানে এসছো, তোমাদের গড তোমাদের উপরেই মাথার উপরে বসে আছে, হাত জোড় করে তাদেরকে গ্র্যাটিটিউড জানাও। এটা হলো ভিআইটি ক্যাম্পাস। ভিআইটি ক্যাম্পাস অনেক বড়। এই ইন্ডাকশান প্রোগ্রাম শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল চেন্নাইতেও তুমুল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যে ছেলেকে বাই করে সন্ধে ফুরফুরে হাওয়াতে হস্টেলে ছেড়ে চলে এসেছিলাম। পরের দিন সকালে ছিল মুম্বাইয়ের ফ্লাইট। মুম্বাইয়ের ফ্লাইট ধরে আবার আমি এবং জয়দীপ ফিরে এসেছিলাম। আর লম্বা পথ, তাই তো, কিন্তু নিজেকে থামিয়ে রাখলে চলবে না জীবনে। তো চলোই বেতি। আমি যদি আমার সংসারে থেমে যাই তাহলে মনে হয় আমার সংসারটা অচল হয়ে যাবে। আর আমাকে খুশি দেয় শুধুমাত্র অনলাইনের শপিং। আর এই অনলাইনের শপিংয়ে হঠাৎ অ্যামাজনে কিছু পয়েন্ট মানে পয়সা জমেছিল মার্কেটিং করে, ইউপিআই ট্রানজাকশান করে। তাই মাত্র 100 কত টাকা দিয়ে, যেন 123 না 24 টাকা দিয়ে এই যন্ত্রটা কিনেছিলাম। দুর্গাপুজোর বেশ রিহার্সাল চলছিল, তার মধ্যেই চলে গেলেন বুদ্ধদেববাবু, তারপরে তিলোত্তমা। এরপরে সেপ্টেম্বর মাসে টুটুকুমারি বানালো মাটি দিয়ে একদম ইকো ফ্রেন্ডলি গণপতি শেষ হতে না হতেই জোর কদমে শুরু হলো আমার ঘরে রিহার্সাল। এবং রিহার্সাল যেহেতু হতো গান বাজনা নিয়ে বসে পড়েছি জয়দীপের একটা সেই আমার জন্মের পরের একটা হারমোনিয়া রিপেয়ার করতে। এরই মধ্যে আবার ছুটে যেতে হলো আমাদেরকে চেন্নাইতে কেন গেলাম সেটা নিশ্চয়ই আবার আপনাদেরকে বলবো। কিন্তু এই ব্যস্ততার মধ্যে রিহার্সাল, চেন্নাই, মুম্বাই করতে করতে শুরু হয়ে গেল দুর্গাপূজা। এবার দুর্গাপূজাটা বলবো না খুব ভালো কেটেছে। এত পরিমাণ মুম্বাইতে বৃষ্টি ছিল যে সমস্ত শাড়ি জামা কাপড় এগুলি সব ড্রাই ওয়াশ করতে করতে কিন্তু প্রচুর পয়সা শেষ হয়ে গেছে। আর তার সঙ্গে ছিল কালচারাল প্রোগ্রামে স্টেজ দেখা। এই যে এত বড় স্টেজটা দেখছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু 4টে দিন আমার হাতেই মাইক থাকে এবং আমি এখানে রাজত্ব করি। এই নাচটা খুব সুন্দর ছিল, সোনা মহাপাত্রের একটা গান। কিন্তু আমি এটা আগেও ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড দিয়েছিলাম, কিন্তু এমন পরিমাণ এই গানটার উপরে আমি কপিরাইট খেয়েছিলাম যে আমার পুরো ভিডিওটাতেই মনিটাইজেশন অন করতে দিচ্ছিল না। কিন্তু গানটা এত সুন্দর ছিল উঁচি হ্যাঁ দিবারে মঞ্জিল নেহি হ্যাঁ, এরকম একটা গান ছিল সোনা মহাপাত্রের। আমার এটা সপ্তমীর দিনকের অনুষ্ঠানের একটা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। আর সপ্তমীর দিন ছিল 2024-এ সব থেকে ভালো কালচারাল ইভেন্ট হয়েছে। এইটা না হয় আপনাদেরকে আমি গানটার সঙ্গে দেখাতে পারলাম না, যে কপিরাইটের জন্য গানটা মিউট করে আমি আবার এটা এডিট করছি। আর এই ভিডিওটা আমার 2বার করে আমি এডিট করেছি, 2বার করে আমি আপলোড করেছি। আসুন শুনুন এখানে একটা তবলার লহরা। এই তবলার লহরাটার জন্য আমার খুব মন খারাপ করে। আসলে এই ভিডিওগুলো যে আপনারা দেখছেন, এই ভিডিওগুলো আমি আমার গ্যালারি থেকে ডিলিট করে দেব, কারণ আমার গ্যালারি হয়ে গেছে পরিষ্কারভাবে ফুল, গুগলের স্টোরেজও হয়ে গেছে ফুল। এই বাচ্চাগুলো এত ভালো তবলা বাজিয়েছে। আর আমার ক্যামেরার সেটআপটা দেখেও বুঝতে পারছেন নিশ্চয়ই, একদম স্টেবল হাতে আমি বসে এদের ভিডিও করেছি। কিন্তু সেই দিনকে আমাদের এত বৃষ্টি হলো কিছু বলার নেই। পিছনে দেখতে পাচ্ছেন রতন টাটার ছবি। আর সপ্তমীর আগের দিনই, ষষ্ঠীর দিনই গত হয়েছিলেন ভারতের রত্ন রতন টাটা স্যার। তো রতন টাটা স্যারকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার সপ্তমীর দিনের
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল। এই বছরের অনুষ্ঠান এত ভালো হয়েছিল, বৃষ্টিও তাকে থামাতে পারেনি। কিন্তু এই বাচ্চাগুলোর এই তবলার রেকর্ডিংটা আমি ভালো করে তুললেও কি হবে, বৃষ্টির আওয়াজে কিন্তু এই তবলার আওয়াজ একদম ম্লান হয়ে গেছে। কিছুই করার নেই। এই সময়টা যখন আমরা ওইখানে ছিলাম, যারা দেখেছে তারা একদম যেন ডুবে গেছিল এই তবলার পারফরমেন্সে। মনে হচ্ছিল যেন একেবারে শিবের তাণ্ডব লীলা চলছে। একদিকে ঝমঝম করে বৃষ্টি, আর সেই সঙ্গে এই দুর্দান্ত তবলার লহরা বাচ্চাদের হাতগুলো দেখলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ওরা কী সুন্দর প্রশিক্ষণ পেয়েছে, আর ওরা কী সুন্দর সিঙ্ক্রোনাইজ ওয়েতে সবাই বাজাচ্ছে। বলে রাখি, এই মাঝখানে যে সবুজ জামা পরা ছেলেটি বসে আছে, ওর সম্বন্ধে গত বছর আমি কালচারাল স্টেজে অ্যানাউন্সমেন্ট করছিলাম। জানি না ওর বাড়ি থেকে কেউ একজন ওকে স্টেজে নিয়ে এসেছিলো গান করার, ফ্লাইং কন্টেস্টেন্ট ছিল। তো বাচ্চাটা একটা কোনো সূত্র গাওয়ার জন্য তার ফোর্স করছিল বাড়ির লোকে, কিন্তু বাচ্চাটা টেনশনে এত ভয় পাচ্ছিল, হাউ হাউ করে কাঁদছিল। ছেলেটার নাম হচ্ছে অদ্বৈত ঘাত। ওর মা একজন রিপোর্টার, এনডিটিভির রিপোর্টার ছিল, বর্তমানে আর কাজ করে না। তো এই ছেলেটা দেখুন 1 বছরের মধ্যে কত পরিবর্তন হয়ে গেছে, কি বলিষ্ঠভাবে একদম মিডল স্টেজে বসে তবলা বাজাচ্ছে। আর এই পারফরমেন্সটা শেষ হওয়ার পরে ওর মা এত খুশি ছিল। আর আমার যে কোঅর্ডিনেটর ছিল, সে আমাকে খালি এদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিল এই স্কুলটার সঙ্গে, কিন্তু তারপরে সম্পূর্ণভাবে কিন্তু আমি এদেরকে টেনে স্টেজে নিয়ে এসেছিলাম। তো ওর মা আমাকে প্রোগ্রামের পরে বলছে, ওদের পারফরমেন্সের পরে বলছে যে আমার নাম ধরে, গত বছর দেখেছিলে তোমার কাছে ছেলেকে নিয়ে এসেছিলাম গান করানোর জন্য, কিন্তু আমার ছেলে এত ভয় পেয়েছিল, একবারে টেনশানে ভয়ে কেঁদে কেটে স্টেজের থেকে গ্রিন রুম থেকে দৌড়ে বেরিয়ে গেছিলো। কিন্তু দেখো আজকে ঈশ্বরের কি মহিমা, মাতাজির কি মহিমা, 1 বছর পরে ও এত সুন্দর কনফিডেন্ট হয়েছে এই তবলার স্কুলে তবলা শিখে, যে আজকে তুমি এখানে অ্যাঙ্কারের জায়গায় এখনও দাঁড়িয়ে আছো। আর আমার ছেলেকে কি সুন্দর পারফরমেন্স করতে দেখলে আজকে, তাতে বলো তোমার কেমন লাগছে এই ব্যাপারটা। এই বছরে, গত বছর যে কেঁদে চলে গেছিলো, আর এই বছর সে মিডল স্টেজে বসে এইভাবে সবার সঙ্গে দুর্দান্ত তবলা বাজালো। আমার আর বলার কি থাকে তার মায়ের এই কথার পরে। আমি তো একদম সত্যি কথা বলতে অদ্বৈতকে আমি একদমই ভুলেছিলাম না। আর আমি যখন তবলার লিস্টে অদ্বৈতের নাম দেখেছিলাম, আমি ভীষণ খুশি হয়েছিলাম। সপ্তমীর পরেই চলে এলো অষ্টমী, আর এই অষ্টমী এই বছর পড়েছিল তো ভীষণ সকালে, তাই জন্য রাত্রি 3:30টার সময় চলে এসেছিলাম স্নান করে, শাড়ি পরে মণ্ডপে কাজ করার জন্য। বুঝতেই পারছেন বন্ধুরা কীরকম চাপের মধ্যে দুর্গাপুজোটা চলে। আর অষ্টমীর পুজো হয়ে যাওয়ার পরেই হয় অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো। আর এই সন্ধি পুজোর হোমের জন্য আমাদের যারা দাদারা আছেন তারা বসে পড়েছেন, এবং দাদারা বসে পড়ে সংকল্প করার জন্য আমাদের যে ক্লাবের নাম, সেই ক্লাবের নামটাকেই কিন্তু তুলে ধরা হয়, কোনো ব্যক্তি বিশেষের নামে কিন্তু সংকল্প করা হয় না। আর নবমীর এই হোমের পরেই মনে হয় যেন পুজোটা একেবারে শেষ দরজায় চলে এসছে। আর মা কিছুক্ষণ আমাদের সঙ্গে, সারা বছরের অপেক্ষা, এত সাজগোজ, শাড়ি প্রিপারেশান, প্যান্ডেল বাঁধা, এত বাজেট, এত প্রজেক্ট, এত স্পন্সার, আর আমার দিক থেকে বলতে গেলে এত রিহার্সাল, এত লোকের ট্যান্ট্রাম সহ্য করা, এত মানুষের স্লট নিয়ে ঝগড়া, এখানে না ওখানে, এখানে দিলে না সেখানে, এত কিছু সহ্য করতে হয়। তারপরে যখন সত্যি কথা বলতে কালচারাল স্টেজের আলো নিভে যায়, মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। 2024-এ পর্যন্ত আমি কালচারালের দিকটা মোটামুটি টেনে টুনে চালালাম আমার যোগ্যতা অনুযায়ী, কিন্তু 2025-এ আমি আর এইসবের মধ্যে থাকবো না। কারণ কি, এই সকালে মণ্ডপের কিছু টুকটাক কাজ, তারপরে রাতের বেলায় 7টা থেকে স্টেজ চালু করা, 12টা পর্যন্ত কন্টিনিউ দাঁড়িয়ে থাকা, পরপর যারা পার্টিসিপেন্ট থাকে তাদেরকে অর্গানাইজ করে ডাকা, এবং কাউকে জল দাও, কাউকে এটা দাও, কারো টেবিল সরিয়ে দাও, কারো এটা করো ওটা করো, নানা রকম কাজ করতে হয় আমাকে একাকে। কারণ এখানে আমার দিকে নির্দেশ করে বলা হচ্ছে, বাংলায় আমাদের অ্যাসোসিয়েশনের নামটা বলো। এদিকে দেখেছেন সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে পড়েছে। তো যাই হোক গে, যেটা বলছিলাম,
তো এই সমস্ত কাজ করতে করতে আমার সঙ্গে আমার হেল্পিং হ্যান্ড কেউ থাকে না, কারণ হচ্ছে একজন মহিলার সঙ্গে একজন পুরুষ কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে না, আর মহিলারা যারা থাকে তারা কাঠিবাজি করতেই ওস্তাদ থাকে, তাই জন্য মোটামুটি সবটাই আমাকে করতে হয়। ব্যাস দশমীর পালা চলে এলো, এবারে সবাই মিলে দশমীর দিনকে চলা হলো প্রসেশনে, মা উঠে পড়েছেন মানে আমাদের যানবাহনে, তারপরে ব্যাস এই হচ্ছে ভাসানের দৃশ্য। এরপরে চলে এলো লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর তেমন একটা কিছু আমার ভিডিওতে নেই, করেছিলাম কালী পুজোর দিনকে তারা মায়ের পুজো, নিজের মতন করে যেমন করে পারি তেমন করে একটু তারা মায়ের পুজো দিয়েছিলাম। আর এই সময়টা থাকে খুবই আমার পছন্দের, কারণ এই সময়তে চারিদিকে আলো রঙ্গোলি এই সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। তারপরে বিশেষ আকর্ষণ থাকে ছেলে মেয়ের মানে কলেজ হোক স্কুল হোক, প্রায় 10 দিনের মতন ছুটি, আর তার সঙ্গে প্রিটি রিচুয়াল একটা আমাদের ভাইফোঁটা মনে করে করে বলা, টুটু কুমারীর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা। নভেম্বর মাস যেতে যেতেই চলে আসে ধুম করে ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে তো থাকে বড়দিন, আমার জন্মদিন, মানে কত কিছু। তো এটা ছিল আমার জন্মদিনের কেক, এটা রেড ভেলভেট কেক, সারপ্রাইজিংলি আমার ছেলে আমাকে গিফট করেছিল, এই ভিডিওতে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো থ্রু মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।